আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে লিন্ডে বিডি। এটার আমাদের আলোচনায় আসার কারণ হচ্ছে যে পার শেয়ারে ডিভিডেন্ড ডিক্লারেশন হয়েছে 154 টাকা, কিন্তু একদিনেই লো টু হাই এর প্রাইস ডেভেলপড হয়েছে 424 টাকা। 154 টাকার বিপরীতে 424 টাকা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল গত কর্মদিবসে। এখন আমাদের আর এই পারফরমেন্সের ভিত্তিতে ট্রেডিং পার্সপেক্টিভে আমাদের অবস্থানটা কি হবে এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা লিন্ডে বিডির উইকলি চার্টে আছি। আমরা একটু জুম করলে দেখতে পাবো যে 2006 সাল থেকে এটা আপ ট্রেন্ডে আছে। কখনোই এটা লোয়ার লো করে নাই, আপ ট্রেন্ডে আছে। শুধুমাত্র except 2024 সালে এটা লোয়ার লো করলো। বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিস এর আলোকে যে এটা কারেকশনে আসলো ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। এখন আমাদের সামনে দুইটা বিষয় আছে। একটা হলো সে লোয়ার লো করার মাধ্যমে কারেকশনে এসেছে, আরেকটা হলো বিপরীতমুখী আচরণ করেছে গত কর্মদিবসে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের মাধ্যমে। সো এখন ট্রেডিং পার্সপেক্টিভে আমাদের অবস্থানটা কি হবে সেটা আজকে আলোচনা করছি। তো সাধারণত আমরা এ যাবৎকালে যেটা অবজারভেশন করেছি সেটা হইল যে এখানে ফ্লোর প্রাইস ছিল, ফ্লোর প্রাইস থেকে যে সমস্ত স্টক, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স জোন ভেঙেছে, তারা পরবর্তীতে খুব সুন্দর ভালো পারফরমেন্স বজায় রাখতে পেরেছে, প্রাইস ডেভেলপমেন্ট করেছে অনেক দূর। আমরা উদাহরণ হিসাবে নিতে পারি যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। আমরা ডেলি টাইম ফ্রেমে আছি। তো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের আমরা দেখি এই সমস্ত জায়গায় রেজিস্ট্যান্স জোনটা ছিল। এই রেজিস্ট্যান্স জোন ভাঙার পরে এর অনেক ভালো একটা পারফরমেন্স আমরা ডিএসসি মার্কেটে দেখতে পেয়েছি। এছাড়াও আমরা সেন্ট্রাল ফার্মার কথা উল্লেখ করতে পারি। সেন্ট্রাল ফার্মার এটাই ছিল রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্স জোন যখন ভাঙলো, স্টেবল হলো, তখন দেখা গেল যে আমরা একটা উল্লেখযোগ্য মুভমেন্ট ডিএসসিতে দেখতে পেয়েছি। তো একইভাবে এখানেও আমরা আবার যে সমস্ত স্টক এই জোনটাকে ভাঙতে পারে নাই, যেমন ইজেন, আমরা দেখি যে এখানে ভাঙার পরে স্টেবল হয় নাই, পরবর্তীতে আবার কারেকশনে চলে আসছে। আরেকটা আমরা বলতে পারি যে অ্যারামিড সিমেন্ট। অ্যারামিড সিমেন্টেরও এখানে
ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট টপ পর্যন্ত একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনের উপরে স্টেবল হতে পারে নাই, কারেকশানে চলে আসছে। সুতরাং আমরা এখানে অন্যান্য স্টকের উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে এই রেজিস্ট্যান্স জোন ক্লোজিং প্রাইজের মাধ্যমে ভেঙে স্টেবল হইলে পরে এই জোনের উপরে এটা ভবিষ্যতে আরও ভালো একটা মুভমেন্ট দিতে পারে। খুব সহজ সরল একটা ইন্ডিকেটর আমরা এখানে ইন্ডিকেশন আমরা পেয়ে গেলাম। আরেকটা হলো যে ওয়েভ স্ট্রাকচারটা কেমন হবে সেটার উপরে নির্ভর করে। যেমন আমাদের এখান থেকে হলো ওয়েভ 1 2, এই ব্যাপক যে উত্থান হইল গত কর্মদিবসে, এইটা হলো 3 4 দেন 5, এরকম 5টা ওয়েভে তার আপট্রেন্ড বা র্যালিটা যদি সমাপ্ত করে, তখন ভবিষ্যৎ আমরা বলবো যে ভালো। একটা কারেকশান আসবে এরপরে, এই কারেকশান এ বি সি কারেকশান হবে, কারেকশান হওয়ার পরে কিন্তু ভবিষ্যৎ ভালো, অর্থাৎ পরিষ্কারভাবে হইল যে 5 ওয়েভ স্ট্রাকচারটা হচ্ছে কিনা। 5 ওয়েভ স্ট্রাকচার হলে ভবিষ্যৎ ভালো, 5 ওয়েভ স্ট্রাকচার না হলে ভবিষ্যৎ খারাপ। তাহলে আমরা দুইটা ইন্ডিকেশন পাইলাম, দুই রকম। একটা হলো রেজিস্ট্যান্স জোন ভেঙে উপরে অবস্থান করলে বোঝা যাবে যে এর ভবিষ্যৎ ভালো, আমরা ট্রেড করতে পারি। আর একটা হলো যে 5 ওয়েভ স্ট্রাকচার তৈরি করলে পরে আমরা বলবো ভবিষ্যৎ ভালো এবং ভবিষ্যতে আমরা ট্রেড করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।